নির্বাচনে পাশে থাকবে ইইউ। ফের পাতানো নির্বাচন নয় বলছে ইসি। বর্তমান প্রশাসনেই নিরপেক্ষ ভোট সম্ভব জানালেন মন্ত্রিপরিষদ সচিব। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি শেষ জানালেন আইন উপদেষ্টা। শিগগিরই উপদেষ্টা পরিষদে উত্থাপন। বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নামে প্রতারণা, সতর্কতা জারি। কাউকে সরাসরি ঋণ দেয় না সংস্থাটি, জানতে চায় না ব্যক্তিগত তথ্য। এবং মুসাব্বির হত্যায় শনিবার বিক্ষোভ কর্মসূচি বিএনপির। খুনের পেছনে ফ্যাসিবাদী চক্রান্ত, আসামি গ্রেপ্তার চেষ্টায় পুলিশ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। আগের মতো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়ন বাতিল ও গ্রহণে আপিলের বুথ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এদিকে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানায় সংস্থার প্রতিনিধি দল। বাকিটা জানাচ্ছেন এম আর আসাদ। আপিল দায়েরের চতুর্থ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসিতে আসতে শুরু করেন আবেদনকারীরা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিপরীতে অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল আবেদন জমা দেন তারা। কমিশনের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা তাদের। অন্যান্য আসনে পাতি দেখছি ঋণ খেলাপি আছে, ইনকাম ট্যাক্সে ফাইলের ত্রুটি আছে, হলফনামার তথ্য গোপন করছে, অসংখ্য মামলা আছে। এগুলির পরেও কিন্তু তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার কাছে ভোটের মাঠ যার যার যোগ্যতা অনুযায়ী যে প্রার্থী ভালো হবে তারা অবশ্যই জনগণ ভোট দেবে, এবং যে প্রার্থীর এলাকার পরিস্থিতি বিবেচনা থাকবে, যার সন্ত্রাসী বাহিনী থাকবে না, কোনো খারাপ লোকজন তার পাশে থাকবে না, সাধারণ জনগণ থাকবে। আমরা এটা দাবি জানাই নির্বাচন কমিশন সহ ইন্টারিম সরকারের কাছে যে আমাদের একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন যেন আমাদেরকে উপহার দেয়। এদিকে আপিলের বুথ পরিদর্শন করেন সিইসি, জানান পাতানো নির্বাচনের সুযোগ নেই। কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের গ্রামে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্য প্রতিনিধি দল সাক্ষাৎ করে সিইসির সঙ্গে। এ সময় তারা সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। Taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate way. আপিলের চতুর্থ দিন শেষে আবেদনের সংখ্যা 400 ছাড়িয়েছে। অন্যদিকে বর্তমানের মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। আমরাও চেষ্টা করব, যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের মাঠ প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রত্যেকটা কেসই মেরিটের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। দলীয়করণের অভিযোগে নির্বাচন কমিশন ডিসির রদবদলের সিদ্ধান্ত নিলে সরকার সহায়তা করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যদি কনভিন্সড হয়, তারা যদি মনে করেন যে রদবদল প্রয়োজন, তাহলে তারা বলবেন, তখন আমরা সেটা বিবেচনা করব। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শীর্ষক ওই পোস্টে আইন উপদেষ্টা লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। শতাধিক গুম খুনে মানবতা বিরোধী অপরাধ মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলকে এ কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন তিনি। পরে আদেশের জন্য 14 জানুয়ারি দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
সম্প্রতি বাংলাদেশে ফি এর মাধ্যমে ঋণ দেওয়ার নামে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য মিলেছে। এ অবস্থায় প্রতারণা থেকে বাঁচতে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। এতে বলা হয়, বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নাম এবং মোবাইল ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে প্রতারকরা অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ভুয়া ফেসবুক পেজ এবং আইডি তৈরির পাশাপাশি নানা কৌশল ব্যবহার করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ব ব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারো ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না। 295টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। আর এই শিল্পে নেতিবাচক প্রভাব না পড়ার স্বার্থে বাকি সকল ওষুধের দাম নির্ধারণের জন্য দেয়া হয়েছে 4 বছর সময়। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিকিৎসা ব্যয় কমাতে ওষুধের দাম নিয়ন্ত্রণে আনার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে 295টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ করা হয়েছে। তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। এ সময় নতুন করে 135টি ওষুধ যুক্ত হওয়ায় তালিকা সম্প্রসারিত হয়েছে উল্লেখ করে প্রতিটি ওষুধের জন্য নির্দিষ্ট মূল্য তালিকা প্রকাশ করার কথা জানান তিনি। আর এ শিল্পে নেতিবাচক প্রভাব না পড়ার স্বার্থে বাকি সকল ওষুধের দাম নির্ধারণে 4 বছর সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় আরো 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ। এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। এবং মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে 4টি নতুন বিষয়ে সিদ্ধান্ত এসেছে। শিল্পকলা একাডেমিতে বিভাগের সংখ্যা বাড়িয়ে 9 করার পাশাপাশি রাবার শিল্পে প্রথমবারের মতো 6 কোটি টাকা আয় হয়েছে বলেও জানান তিনি। ডিপার্টমেন্টের সংখ্যা কম ছিল, এখন এটা বাড়ানো হয়েছে, এখন 9টা ডিপার্টমেন্ট থাকবে সরকার কর্তৃক। আপনারা জানেন যে শিল্পকলা একাডেমির যে বোর্ড আছে সেখানে এখন সরকার আমাদের যা নৃগোষ্ঠী যারা আছেন তাদের মধ্যে থেকে একজনকে নিয়োগ করতে পারবেন, এটার একটা বিধান রাখা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুসাব্বির হত্যার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর আশ্বাসে বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। নতুন দাম নির্ধারণে বিইআরসিকে আহ্বান জানান তারা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ব্যবসায়ীরা। যদিও দিনের শুরুতে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন ভোক্তারা। এদিকে চলমান সংকট নিরসনে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানো সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কয়েকদিন ধরেই 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছাড়িয়ে যায় 2000 টাকা পর্যন্ত। ভোক্তাদের অসুবিধা বিবেচনায় 1306 টাকা দাম নির্ধারণ করে দেয় সরকার। বাড়তি টাকা আদায়ের বিরুদ্ধে শুরু হয় অভিযান। ফলে নতুন করে এলপিজির মূল্য সমন্বয় এবং হয়রানি ও জরিমানা বন্ধ সহ 6 দাবিতে দেশ জুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। বাসায় খাওয়ান রাঁধতে পারতেছে না, কেউ খাইতে পারতেছে না, হোটেলে যাচ্ছে, হোটেলে গিয়ে আপনার খাইতে পারতেছে না, তাও সিরিয়াল। ডিব্বাটা নিয়ে ঘুরতাছি যে কেরাসিন নিয়ে যে কোনো রকম পোলাপান্ডে খাওয়াম, ওই জিনিসটাও আমি কেরাসিন খুঁজে পাইতেছি না। গ্যাসের লিগে দোকান বন্ধ, মনে করেন এই যে মানুষ না খেয়ে মরতেছে। এখন তো হোটেল বন্ধ করা ছাড়া কোনো উপায় নাই। রাজধানীতে লাইনের গ্যাসের চাপ একেবারে কম। 2 চুলা একসঙ্গে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এক চুলা যতটুকু জ্বলে তাতে রান্না তো দূরের কথা, ঠিকমতো পানিও গরম হয় না। ফলে রাজধানীতে বাসাবাড়ি
তরকারির রান্নায় নির্ভরতার শীর্ষে এলপিজি সিলিন্ডার, কিন্তু সেখানেও এখন তীব্র সংকট। লাইনের গ্যাসও নাই, সিলিন্ডার গ্যাসও নাই। সিলিন্ডার গ্যাস কোথাও পাই না, পাইলেও বিক্রি হচ্ছে 2200-2300 টাকা দাম। সবচেয়ে বড় কথা তো এখন তো বাসা বাড়িতে তো কোনো জায়গায় গ্যাসই নাই। সরকারের দিছিল আপনাকে 1253 টাকা, বা আপনি 1300 নিতে পারেন বা 1400 টাকা নিতে হবে, কিন্তু সেটা যদি আপনি 2400-2200 করেন তাই সেটা তো জুলুম হয়ে যায়। এলপিজির পরিবেশকরা বলছেন 5.5 কোটি চাহিদার বিপরীতে প্রতিদিন মাত্র 1.25 কোটি সিলিন্ডার রিফিল করছে কোম্পানিগুলো। বাকিগুলো খালি পড়ে থাকায় ডিস্ট্রিবিউটরদের খরচ বেড়ে যাচ্ছে। ব্যবসা আমাদেরও বন্ধের পথে। আমি আপনার গতকালকে বাধ্য হয়ে আমার বন্ধের নোটিশটা দিয়ে দিছি গেটে। তার কারণ হচ্ছে প্রোডাক্ট নাই, কাস্টমার এসে আপনার ঝামেলা করে। শুধু আমরাই না, আসলে আমাদের মতো যারা যারা আরও অন্যান্য ডিলার আছে, যেটা শুনি আর কি, কারোর পক্ষে আসলে প্রোডাক্ট এইভাবে আপনার চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। এরপর বৃহস্পতিবার বিকেলে বিইআরসির সঙ্গে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বৈঠক হয়। সেখানে দাম বাড়ানোর শর্তে বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন ব্যবসায়ীরা। তবে দ্রুতই নতুন দাম নির্ধারণের দাবি জানান তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত তা মুসাব্বির হত্যার মাধ্যমে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে একে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে এর প্রভাব নির্বাচনে পড়বে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিকে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রিপোর্ট করছেন সুরাইয়া মুন্নি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। এ সময় তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে এখনো সক্রিয়। দেশের উত্তরাঞ্চল সফরের মধ্য দিয়ে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া চাইবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা, এটা আমাদের দায়িত্ব, জাতীয় দায়িত্ব। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই সেটা করতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে আমাদের এখনো সেই যাত্রাটা সম্ভব হয়ে ওঠেনি। এই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে হত্যাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একটি ষড়যন্ত্রকারী মহল, তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি, আগামী 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এছাড়া মুসাব্বির হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করে তেজগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। অন্যদিকে মুসাব্বির হত্যার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 24 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাজধানীতে সূর্যের দেখা মিললেও দেশের বিভিন্ন অঞ্চল ছিল কুয়াশাচ্ছন্ন। প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে সিলেটের শ্রীমঙ্গলের চিত্র এটি। কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ, পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। এই দিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের দাপটে শহর গ্রামের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের অবস্থা দুর্বিষহ।
এদিকে চুয়াডাঙ্গায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। প্রতি বছর শীতের তীব্রতা বেশি থাকলেও এই বছরের শীতের তীব্রতা একটু অন্যভাবেই বেশি। পোশাক আশাক নেই, এই শীতে আমি কাঁপছি, এখন খুব জোর করছে আমার। পৌষের শীতে নাকাল সিরাজগঞ্জের জনজীবন। জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সিরাজগঞ্জ শহরে এরকম কুয়াশা পড়তেছে, আমাদের কামাই কাজই নাই। কষ্ট যদিও হয়, কিন্তু আমাদের পরিবার পরিজন আছে, কর্ম না করলে তো হয় না। গোপালগঞ্জেও একই অবস্থা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 97%। গাড়ি চালান জানায় হাত পা খুব অবাস হয়ে আসে। যত বড় শীতই হোক, আমাকে তো কাজ করতেই হবে, না করলে তার উপায় নাই। ফেনীতে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মাঝারি কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নামতে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। বাইরে নিয়ে যাচ্ছে না ঠান্ডার ঠেলায়, প্রচুর কষ্ট হচ্ছে কাজ করতে। গতকালকে তো কিছুটা ঠান্ডা কম ছিল, আজকে প্রচন্ড ঠান্ডা। বাড়িতে না হলে আর বেরো করতে পারি না, চলতেও পারি না, খাইতেও পারি না। কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার 24 জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কুষ্টিয়ায় ঠান্ডা ও ডায়রিয়া জনিত রোগের প্রকোপ বেড়েছে। শিশু ও বয়স্করা এতে বেশি আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েই চলেছে। কর্তৃপক্ষ বলছেন, রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, সর্দি, কাশি এবং ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত অর্ধশতাধিক ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে প্রায় 4 শতাধিক শিশু ও বয়স্ক রোগী। রোগীর চাপ বেশি হওয়ায় অনেককেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। আমার বাচ্চার ডায়রিয়া হয়েছে, এখানে আজকে 6 দিন এসেছি। ঠান্ডা, কাশি, আর হাঁকিনি উঠে, হাঁকিনিতে নিঃশ্বাস বন্ধ হয়, লাগদি নিঃশ্বাস খালি মুখ দিয়ে নিঃশ্বাস করতে হয়। সমস্যা ছিল, বমি করতেছিল, পরে এখানে ভর্তি করা হলো, পরে থেকে প্রায় সম্পূর্ণ ওষুধ কেনা লাগছে। ঠান্ডাজনিত কারণে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান চিকিৎসক। আমরা অবশ্যই চিকিৎসার ব্যাপারে আমাদের চেষ্টা তো অব্যাহত থাকবে। এই স্বল্প জনবল দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। চিকিৎসা আমরা তো দিচ্ছি, কিন্তু একটা জনসচেতনতা দরকার। আমরা রোগীদের চিকিৎসাতে বাড়ি পাঠাচ্ছি, সেখানে গিয়ে তাদের একটা প্রপার নার্সিংটা আমরা মনে করছি খুব ইম্পর্টেন্ট। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় শিশু ও বয়স্কদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আফরিন পপি, মোহনা সংবাদ। যাত্রা শুরু করলো আকিস গ্রুপের বৈদ্যুতিক তারের ব্র্যান্ড আকিস বশির কেবলস। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো 3 লেয়ার ইনসুলেটেড কেবল উদ্বোধন করল গ্রুপটি। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আকিস বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে পেশাজীবী, ব্যবসায়ী, কর্পোরেট সহযোগী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। এই কেবল দেশের বৈদ্যুতিক নিরাপত্তার একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেন আকিস বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার। চলন বিল অধ্যুষিত সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। এবছর মধুর দামও ভালো পাবার আশা চাষিদের, আর কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। সোহেল রানা ও আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের চলনবিল সহ বিভিন্ন উপজেলার মাঠে মাঠে এখন হলুদ ফুলের সমারোহ। চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত উল্লাপাড়া, তারাস, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলায় 90,550 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।
উন্নত জাত ও আবহাওয়া অনুকূলে থাকায় বিঘাপ্রতি 5 থেকে 6 হাজার টাকা খরচ করে ফলনের আশা করছেন 7 থেকে 8 মণ পর্যন্ত সরিষা। বাজারে আশানুরূপ দাম পেলে এবছর লাভের আশা কৃষকদের। বর্তমান কুয়াশা ঘন দেখা যাচ্ছে, কুয়াশা যদি না পড়ে যদি ভালো থাকে শস্যের আমাদের ফলন ইনশাল্লাহ ভালো হবে। আমাদের আবাদ আগের চাইতে এখন উন্নত হওয়ার দিকে। এদিকে সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করতে জেলার বিভিন্ন প্রান্তে 3000-এর বেশি মধুবক্স বসিয়েছেন 2 শতাধিক মৌখামারি। সরিষার ভালো ফলনে বেড়েছে মধুর উৎপাদনও। প্রতি কেজি মধু বাণিজ্যিক দরে বিক্রি করছেন 300 থেকে 400 টাকায়। আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে যে মধু হবে মোটামুটি খরচ পুষিয়ে নেওয়া সম্ভব। হাতের স্পর্শ ছাড়াই মধু বাইর হয়, বুঝছেন? তখন তার বাইর হওয়ার পরে মনে করেন যে এটা বাজারজাত করা হয়, তারপর সাধারণ ক্রেতাকে দেওয়া হয়। যে উৎপাদন করতেছি আমরা সঙ্গে সঙ্গে মধুটা কিন্তু বাজার মাঠে থেকে শেষ হয়ে যাচ্ছে। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সরিষার আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ সহ নানা সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে যে সকল পরামর্শ সহযোগিতা করা, কৃষকদের অ্যালার্ট করা, এলোপাতারিভাবে কীটনাশক স্প্রে করে মৌমাছিদের যাতে ক্ষতি না হয় সেই বিষয়ে মাইকিং এবং লিফলেট সহ অন্যান্য প্রচারণা কার্যক্রম আমাদের চলমান রয়েছে। তেল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গ্রহণ করা হয়েছে। এরই আলোকে সিরাজগঞ্জ জেলায় 70,000 কৃষককে আমরা সরিষা চাষে প্রণোদনা দিয়েছি এবং মৌ চাষ এবং মধু উৎপাদনকে উৎসাহিত করার জন্য সরকার থেকে এবারই প্রথম মৌ চাষীদেরকেও প্রশিক্ষণ এবং তাদেরও প্রণোদনার অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি বছর জেলায় 4,04,000 কেজি মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 11 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন তামিম ইকবাল। মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেয়ার পরিকল্পনার কথা জানালেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। দেশজুড়ে 32টি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে কাল থেকে মাঠে গড়াচ্ছে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট। এই উপলক্ষে সিটি ক্লাব মাঠে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেয়ার পরিকল্পনার কথা জানান সাবেক ফুটবলার ও বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক আমিনুল হক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্ব দিয়ে তিনি আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। জাতীয় শিক্ষাক্রমে আমরা চতুর্থ শ্রেণী থেকে 5টি ইভেন্টকে আমরা খেলাধুলা বাধ্যতামূলক করতে চাই আমাদের জাতীয় শিক্ষাক্রমে। এদিকে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়ার অবশ্যই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। দুঃখজনক মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপটকে সংকটময় হিসেবে অভিহিত করলেন তামিম ইকবাল। যে খেলা হইতে হবে, আমি সবসময় খেলা হইতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স হ্যাপেন্স, খেলা মাঠে থাকতে হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সুষ্ঠু নির্বাচনে পাশে থাকবে ইইউ, ফের পাতানো নির্বাচন নয় বলছে ইসি। বর্তমান প্রশাসনেই নিরপেক্ষ ভোট সম্ভব জানালেন মন্ত্রী পরিষদ সচিব। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি শেষ জানালেন আইন উপদেষ্টা। শিগগিরই উপদেষ্টা পরিষদে উত্থাপন। বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নামে প্রতারণা, সতর্কতা জারি। কাউকে সরাসরি ঋণ দেয় না সংস্থাটি, জানতে চায় না ব্যক্তিগত তথ্য।
এবং মুসাব্বির হত্যায় শনিবার বিক্ষোভ কর্মসূচি বিএনপির। খুনের পেছনে ফ্যাসিবাদী চক্রান্ত, আসামি গ্রেপ্তার চেষ্টায় পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।